আমি সিগারেট খেতে ভালোবাসি, হ্যাঁ, আমি বন্ধুবান্ধবদের সাথে আমি মদ খেতে ভালোবাসি, আমি একদম অপদার্থ মা। আমাকে যদি প্রমাণ করতে হয় যে আমি টিএমসির পক্ষে নয়, তাহলে আমাকে চিফ মিনিস্টারের সামনে আমার সমস্ত সভ্যতা, ভদ্রতা, শালীনতা সব ত্যাগ দিয়ে দেবো। কোন সময় অদ্ভুত থাকে না বাতাবরণটা? এটা রাজনীতি সব সময় মনে হয় সবকিছুই অদ্ভুত হয়ে আছে। দেবের সঙ্গে ছবি দিলেই হচ্ছে আমি ওকে তেল মারছি, ছবি আমার করছো না, সেটা ওটাকে ফেলে দিয়েছে বাইরে। তুমি সারা জীবন একাই থাকবে? আমি উন্মুখ হয়ে থাকি এই ভদ্রমহিলার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি জানি আপনারাও থাকেন, আমরা দেখতে পাই আপনারা কত শেয়ার করেন, কথা বলেন, ভালো কথা বলেন, খারাপ কথা বলেন, দুটোই কিন্তু আমরা খুব চাই, দুটোই সমানভাবে চাই। তো মেয়েকে নিয়েই কথা হচ্ছিল, এবং এই যে মায়ের চরিত্র করা, অবভিয়াসলি একলা একটি ছেলেকে মানুষ করা বা মেয়েকে মানুষ করা আজকের সময় খুব কিছু মানে কিছু কি বদলেছে বা কতটা চ্যালেঞ্জিং? আমি আসলে এই উত্তরটা দেওয়ার জন্য ঠিক পাত্রী নই। কারণ আমি কখনোই এটাকে একটা কাজ হিসেবে দেখিনি, টাস্ক হিসেবে, যে এটার সাথে কতগুলো চ্যালেঞ্জেস যুক্ত বা না যুক্ত। আমার বাবা মার অনেক সাপোর্ট ছিল, আমার মার স্পেসিফিক্যালি, যে আমার মা একই সঙ্গে আমাকে আর আমার মেয়েকে দুজনকেই মানুষ করেছে। আসলে তোমরা দুজনেও একসঙ্গে বড় হয়েছো। হ্যাঁ, তো আমি যেটা সবসময় বলি যে আমরা দুজনে একসঙ্গেই বড় হয়েছি বলে, এই মানে সিঙ্গল মাদার আমি তখনই হয়েছি আমার মা মারা যাওয়ার পরে। তার আগে হয়তো আমি জাস্ট সিঙ্গল ছিলাম, মানে মাদার ট্যাগটা আমি আমার মাকেই দেবো। আমার মা মারা যাওয়ার পরে আসলে আমার মানে ঘুম ভাঙলো আর কি, যে এটা কোন পৃথিবী, মানে এখানে আমাকে কি করতে হবে এবং সবটা একা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে আমার যে উপলব্ধিটা হয়েছে যে আমরা না কি হবে সেটাতে বেশি ভয় পাই। সামনে কি মানে কি হবে, মানে আমার বাবা যখন অসুস্থ হয়ে পড়লো তখন আমার বাবা, মানে অবভিয়াসলি ডাক্তাররা বলেছিল যে সময় খুবই কম, তো ওটাকে নিয়ে আমি বেশি ভয় পাচ্ছিলাম যে আমার বাবা না থাকলে তখন আমি কি করব, তখন আমার কি হবে, তাহলে আমি কি করে এত কিছু সামলাবো, তাহলে আমি বাড়িতে একা কী করে থাকবো। ঘটনাটা যখন ঘটে গেল তখন কিন্তু দেখলাম যে নতুন নতুন রকম অভ্যেসগুলো নতুন হয়ে গেল, অভ্যেসগুলো পাল্টে গেল, ঠিক রাস্তা বেরিয়ে যায়। একটা ভালো মার কনসেপ্ট আছে না, যারা মারা এরকম, এই যে মা হওয়া সহজ ভালো কথা মা নয়। মানে তার চুল বড় হবে, সে কখনোই চুল কাটতে পারবে না, ভালো মায়েরা সিগারেট খায় না, মদ খায় না, ভালো মায়েরা হাত কাটা ব্লাউজ পরে না, ভালো মায়েরা সুইমিং পুলে সুইমিং কস্টিউমও হয়তো পরে না, জানি না আমি কি পরে তারা, নাইটির ওপর গামছা বা দুপাট্টাটা তো ডেফিনেটলি ভালো মার সুইমিং কস্টিউম হতে পারে না। কিন্তু আমাদের এখন না, মানে সমাজে কোনটা যে শালীন আর কোনটা যে অশালীন সেটা যখন যার যেরকম ইচ্ছে হয় সে সেরকমভাবে ঠিক করছে। মানে আমরা একটা সুইমিং কস্টিউমের পোস্ট নিয়ে যা দেখেছি, হ্যাঁ, এবং বেশিরভাগ মানুষের চমৎকার দেখতে লাগছে, সেটাতে দেখতে লাগার কথা ছেড়ে দাও, আমি ভালো, আমার তো সেটাই লাগছে আগে, আমি ভালো লাগছে বা হ্যাঁ আমার থাই মোটা, আমার বডি শেমিং হচ্ছে, সেটা নিয়ে আমি সেটার মধ্যে আমি ঢুকছিই না। আমার জাস্ট মনে হলো যে সাঁতার কাটতে মানুষের কি পরে যাওয়া উচিত। একটি মেয়ে যখন তার স্বামী চলে যায়, সে শাড়ি পরে শ্মশানে গিয়েছিল, তো তখন বলা হলো বাবা কত সেজেছে, শাড়ি পরেছে। মানে সিনেমায় যেরকম ধরো আমরা দেখি শ্রবন্তী, যে যখনই কোনো মৃত্যুর সিন দেখাই আমরা কিন্তু খুব ভেবে সবসময় সাদা বা লাইট কালারের জামা কাপড় আমাদের অভিনেত্রীদের পরে। কিন্তু আমি আমার মা মারা যাওয়ার সময় বা আমার বাবা মারা যাওয়ার সময় আমি দেখলাম যে আমি তো যা পড়েছিলাম আমি তো সেভাবেই হসপিটালে গেছি, সেভাবেই আমি শ্মশানে গেছি, এবং আমার মা মারা যাওয়ার সময় বোধহয় আমি একটা লাল রঙের টপ পরেছিলাম বা কিছু। তো শোকের সঙ্গে তো রঙের কোনো সম্পর্ক নেই। একইভাবে আমার বেঁচে থাকার, আমি কীভাবে বেঁচে থাকতে চাই,
আমার সন্তানের ভালো মা হয়ে ওঠার জন্য আমি কোন কোন কাজগুলো করতে চাই আর লোকে আমাকে কোন কোন কাজগুলো করাতে চায়, এই দুটোর মধ্যেও কোনো সম্পর্ক নেই। আর কেউ আমাকে যেটা বলছে সেটা ঠিক, সেটা প্রমাণ করার দায়ও আমার নয়। আমাকে কেউ বলছে এটা ভুল, সেটা প্রমাণ করার দায়ও আমার নয়। যেহেতু আমি এরকম একটা প্রফেশনে আছি যেটা সবসময় খুব দোদুল্যমান, আমার আজকে হাতে প্রচুর কাজ আছে, 6 মাস পরে আমার কোনো কাজ নাই থাকতে পারে। সেরকম আগের বছর অবধি আমি বম্বেতে প্রচুর কাজ করছিলাম, এই বছর আমি একটাও কাজ করিনি। আগের বছরের কাজগুলোর পোস্ট প্রোডাকশনের জন্য গেছিলাম, কিন্তু আমি এই বছর কোনো নতুন কাজ করিনি, কারণ আমি এখানে প্রচুর কাজ করছি। কোনো সময় তো এটার তো কোনো স্থিরতা নেই যে মাস গেলে বাবা আমার এতটা টাকা আসবেই, যেমন কাজ করবো সেরকম রোজগার হবে। কিন্তু আমি রোজগার করা শুরু করেছি 2001 থেকে। আমার ইচ্ছে করলে আমি বড় বাড়ি কিনতে পারতাম, কিনিনি। আমার বড় গাড়ি চড়তে পারতাম, চড়িনি। আমি কিন্তু সেটা সেভ করেছি ওই টাকাটা। আর আমার মেয়ে তখন মনে হয়েছে নিশ্চয়ই মেয়ের কথা না, ওই সময় থেকেই। আর আমার ওইটাই প্ল্যানিং ছিল যে আমার মেয়ের যখন 18 বছর হবে, সে যদি বিদেশে পড়তে যেতে চায় বা সে যে ইউনিভার্সিটিতেই পড়তে যেতে চায়, তখন যদি বাবা মা আমার সঙ্গে না থাকে, তখন যদি আমার কোনো মানে আই ডোন্ট হ্যাভ এনিবডি টু ফল ব্যাক অন, আমার ফাইন্যান্সিয়ালি অতটা জোর থাকা উচিত যে ব্যাংক আমাকে লোন দিল না দিল, আমি যাতে আমার ওই সামর্থ্যটা যেন থাকে যে আমি আমার মেয়ের পড়াশোনাটা সে যেমনভাবে চাইছে সেটা যাতে আমি করাতে পারি, আমাকে যেন কারোর কাছে হাত পাততে না হয়। আর আমার মেয়ে যে গিয়ে বিদেশে মাস্টার্স করেছে, আমি কিন্তু ব্যাংক থেকে লোন নিইনি। আর আমার এটা বলতে কোনো ভয় নেই, কারণ আমার সবকিছু আইটিতে দেখা। এক্স্যাক্টলি, আমি কিন্তু ব্যাংক থেকে লোন নিইনি, আমি কিন্তু প্রোডিউসারদের কাছ থেকে অ্যাডভান্সে টাকা চাইনি। আরেকটা জিনিসও আছে, তোমার একটা লিগ্যাল দায়িত্বও আছে, তুমি আইনত কিন্তু 1/3 মেইনটেনেন্স পেতে পারো। সেটাও সব ছেড়েই দাও, আমি মা হিসেবে আমার নিজের সামর্থ্য আমার থাকা উচিত যে আমি কারোর কাছে হাত না পেতে, কে কি পেতে পারে না পেতে পারে, তুমি কোর্টে যাবে, তারা কোর্টে যাবে, বলবে দেব না, বাচ্চাটা আমার দায়িত্ব, আমার প্রথম দিন থেকেই সেটা আমার দায়িত্বে, আমার পুরোটাই আমার দায়িত্ব ছিল, আমাকে সেটার ব্যবস্থা করতে হবে। And I can very proudly say that I have done that and I'm still doing it. তো মা হিসেবে আমি নিজের প্রতি আমার আস্থাটা এই জন্য থাকবে যে আমি আমার বাচ্চার পড়াশোনা, সে যতদিন পড়াশোনা করতে চায় আমি সেটার ব্যবস্থা করে রাখতে পেরেছি এবং রাখছি এবং রাখবো। নাকি আমার মা হিসেবে আমার কোমর অবধি চুল হওয়া উচিত ছিল, সেটা আমি পারলাম না। আমি সিগারেট খেতে ভালোবাসি, হ্যাঁ, আমি বন্ধু বান্ধবদের সাথে আমি মদ খেতে ভালোবাসি, আমি একদম অপদার্থ মা। আমি কোনটা বিশ্বাস করব, যেটা মানুষ ভাবছে না যেটা আমি জানি? কিন্তু মেয়ে যখন সমাজে মানুষ হচ্ছে সেটাও হয়, কিন্তু সেটা কিভাবে মানে বুঝিয়ে, মানে কিভাবে বড় করেছিলে? আমার মেয়ের কিচ্ছু যায় আসে না গো, মানে এই যে সমাজের যে নিয়মাবলী বা সমাজ যেভাবে থ্রো করে তো অনেক রকম কথা সমাজ, সেই জন্য বলছি। ও আমার মেয়ে তো, মানে আমি তো তাও কিছু কিছু নিই ভেতরে। আর ওর এখানেই একটা গেট আছে, ওটা সবসময় বন্ধই থাকে। অনেক রকম জামা কাপড় পরতে ভালোবাসে, সেগুলোর ছবি তুলে ইনস্টাগ্রামে দেয়, সেখানে অনেক মানুষে খুব বাজে মন্তব্য করে। হ্যাঁ, তো আমি ওকে বলেছি যে ওরা কি মন্তব্য করছে বলে তো তোকে মানে গলা বন্ধ জামা পরে ঘুরতে হবে না। তোর যদি মনে হয় তোর এটা ভাল লাগছে, আর ডেফিনেটলি সেগুলো আমাকে ছবি পাঠায়, আমি বলি যে না মাম্মা দিস ইজ নট ফ্ল্যাটারিং, বা এটা খুব ভাল লাগছে, বা তুই এটা কিন্তু মানে আমার দেশে এসে কিন্তু তুই এই জামাটা পরতে পারবি না, সেটা কিন্তু ভেবে খেয়ে যে আমাদের এখানে কিন্তু এটা পরা যাবে না, বা বেড়াতে গেলে পরিস, বা ওর কাছে ইম্পর্টেন্ট আমি কি বলছি। এটা তো খুব সুন্দর শিক্ষা। লোকে কি বলছে সেটা ওর কাছে ইম্পর্টেন্ট না। আর আমার মেয়ের জন্য লোকের বক্তব্যটা ইম্পর্টেন্ট হতেই পারে না। এক্স্যাক্টলি। যখন এই চরিত্রটা এলো, তোমার প্রস্তুতি বা তুমি কিভাবে ভাবলে বিষয়টাকে? আমার প্রস্তুতি হচ্ছে সবটাই ফোকাসিং অন ডিটেলস, ওটাই আমার অভিনেতা হিসেবে আমার কাজ। নিশ্চয়ই চরিত্র হয়ে ওঠার জন্য যতবার স্ক্রিপ্ট পড়ার দরকার, ন্যারেশন নেওয়া, যারা কন্টেন্টটা বানাচ্ছে তাদের সঙ্গে আলোচনা করা, ডিরেক্টরের সঙ্গে কথা বলা যে সে কীভাবে চরিত্রটাকে দেখছে, প্লাস আমার ব্যক্তিগত বোঝাপড়া চরিত্রটাকে নিয়ে আমার যা বক্তব্য, সেটার একটা আদান প্রদান ঘটাটা খুবই দরকার। কিন্তু বাকি আমার মনে হয় ওই যে ছোট বিষয়গুলোতে যেটাতে আমি সবসময় মন দিয়ে থাকি, সেটা হচ্ছে যে এই মহিলাটার
শাড়ি কেমন পরবে, এই মহিলাটার হাঁটা চলা কেমন হবে, এই মহিলাটার কাঁধে ব্যাগটা সে কীরমভাবে নেবে, এই মহিলাটা একটা বোতল থেকে জল কিভাবে খাবে। আমার ধরো আমাদের তো সবসময় আজকাল নখ নিয়ে আমাদের সবার খুব ভালো লাগা আছে, আমরা সবাই আজকাল জেল নেলস করে থাকি। বিজয়া শুটিংয়ের আগে আমি এগুলো পার্লারে গিয়ে সব উঠিয়ে দিয়েছিলাম। বাড়িতে রান্না করা, বাজার করা, জামা কাপড় কাচা, বাসন মাজা একটা মায়ের হাত যেরকম থাকে, আমার আঙুলগুলো ঠিক ওই রকমই হয়েছে সিরিজে। কারণ সবসময় আমি ছেলের মাথায় হাত বোলাচ্ছি, ওকে আদর করছি, হ্যাঁ মানে নর্মালি রান্না করছি, তো হাতের শট তো আছে। তো একটা মানে বিজয়ার যে মা, সেই মায়ের হাতটা কখনোই আমার মতন হতে পারে না। আমার ট্যাটু আছে, আমার মেকআপ আর্টিস্টকে বলা ছিল, কারণ আমি কোনো মেকআপ করিনি, আমার মুখে পাউডারও নেই, মানে আমি কোনো একটা তুলিও বোলাইনি, আমি ময়শ্চারাইজারও লাগাইনি, আমি কিচ্ছু করিনি। ওর শুধু একমাত্র কাজ ছিল হচ্ছে আমার ট্যাটুটা যাতে কোনো ওটাই শুধু নজরে রাখা, যে আমার ট্যাটুটা যেন কখনো বেরিয়ে না আসে। ঘাম হয়েছে, এমনি কাপড় দিয়ে মুখ মুছে নিয়েছি, মানে এই যে প্রত্যেকটা শটের আগে যে পাফ চেক করি আমরা, মিরর চেক করি, কি চেক করবো, কিছুই ছিল না। মলমল নিতাম, এরকম করে মুখ পুছে নিতাম। মনে হয় সেই প্র্যাকটিসটা না করলে আমি কখনোই এই চরিত্রটা হয়ে উঠতে পারতাম না। আমার যেটা সবচেয়ে কি বলবো ভালো লাগার জায়গা বলবো না, কিন্তু আমার যেটা খুবই মনে হয়েছে মানুষ হিসেবে যেটা আমাকে বলিষ্ঠ করেছে এই চরিত্রটা করার পরে, যে একটা মানুষ সে দুর্বল হতে পারে, সে অসহায় হতে পারে, কিন্তু সে ভীতু নয়। আমরা জোর করে কথা বলতে পারি না, আমরা চেঁচাতে পারি না, এটার সঙ্গে আমরা না ভীষণ ভীতু শব্দটাকে জুড়ে দিই। তা নয়, মানে নীরবেও সাহসী হওয়া যায়, চুপ করে থেকেও সাহসী হওয়া যায়। কখনো তুমি বিজয়াকে জোরে কথা বলতে দেখবে না, কখনো মানে ওই হয় না একটা হিরোইক, মানে মা যখন পারছে করতে, যে একটা হিরোইজম আসে, সেটা কোনো সময় যে খুব মানে অ্যানিমেটেড বডি ল্যাঙ্গুয়েজ, হাত পা নেড়ে কথা বলছে, আমার একটা মানে একটা পয়েন্ট প্রুফ করতে হবে, একদম এরকম লেভেলে কথা বলেছে। সে মফস্বল হোক আর কলকাতা হোক, আমাদের মায়েরা কি সবসময় সব জায়গায় চিৎকার করে কথা বলতে পারে, বা এখনো পারে? এখনো পারে না। যেটা করার সেটা হয়তো করে, দাঁত চেপে মাড়ি শক্ত করে করে, কিন্তু চিৎকার করে না। সব চরিত্রের মধ্যে মানে শিবপুরটা যাতে কোনোভাবে না হয়, সেটা আমার মাথায়, মানে ওটা একদম অ্যান্টেনার মতন ওটা আমার মাথায় কাজ করেছে। কারণ বিধবা, সাদা শাড়ি পরছে, লম্বা চুল, একই রকম হয়ে গেল না বিষয়টা, তাহলে আমি কি করে আলাদা হতে পারবো? ওখানে তাও একটু মেকআপ টেকআপ ছিলাম, যে সব মুছে ঘুম থেকে উঠলে আমার মুখটা যেরকম অসহ্য হয়ে থাকে সেরকম অসহ্যই আমি রেখেছি পুরো সিরিজটাতে। আমার এই কাজটা করার পেছনেও আমার যেটা মনে হয়েছিল, যে হইচইও খুব সাহসিকতার পরিচয় দিয়েছে, এমন একটা কেন অতি পরিচিত ঘটনা যেটা আমাদের সবার জানা, যখন ঘটে তখন আমরা সবাই সেটা নিয়ে খুব মানে সোচ্চার হই, অনেক তৎপরতার সঙ্গে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি, প্রতিবাদ জানাই, ফেসবুকে যাই, নিউজ চ্যানেলে যাই, তারপরে কিন্তু আর কেউ খোঁজ রাখি না। এবং তখন যদি আমি কথা না বলে থাকি, আমার কাজটা দিয়েই তো আমি কথা বলছি, আমার কাজটাই আমার প্রতিবাদের ভাষা। যে এরকম একটা মর্মান্তিক র্যাগিংয়ের ঘটনা একটা এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে ঘটেছে, যেটা আমারও শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের দুজনেরই, তো সেখানে এমন একটা মানে পাশবিক অত্যাচারের ঘটনা, তার বাড়ির লোকেরাও তো দেখে যেন কখনো মনে না হয় যে এই চরিত্রটা আমরা নই। মানুষের স্মৃতিতে যদি আমাকে বারবার নক করতে হয়, সেটা আমার কাজের মধ্যে দিয়ে আমি করতে পারবো, যেটা ভুলে যাচ্ছে সেটা আমি কাজের মধ্যে দিয়েই মনে করাতে পারবো। শুধু ফেসবুকে পোস্ট দিয়ে কি হবে? আজকে একটা পোস্ট দেবো, কালকে আরেকটা পোস্ট দেবো, আজকের পোস্টটা ঠোঙা হয়ে যাবে। আগে খবরের কাগজে ঠোঙা হতো, এখন ফেসবুকে ঠোঙা হয়। তুমি এত সুন্দর অভিনয়ের জায়গাটা ধরছো বিভিন্ন চরিত্র দিয়ে, সেটা কলকাতা হোক বা মুম্বাই হোক, তোমার কখনো মনে হচ্ছে যে কলকাতা ইন্ডাস্ট্রি কোথাও একটু পিছিয়ে যাচ্ছে কাজের দিক থেকে, কাজের মানের দিক থেকে? না, ওভারঅল আমি তো এত ভালো ভালো কাজ করছি, আমি কেন মনে করতে যাব যে পিছিয়ে পড়ছি আমরা?
আর কম্পিটিশনটা মানে কার সাথে সেটাও তো দেখতে হবে। বলিউড বা একটা হিন্দি ভাষার সাথে কম্পিট করে কী লাভ? ওদের হিন্দি ভাষার 14টা OTT প্ল্যাটফর্ম আছে, যেখানে এত রকম কাজ হওয়ার স্কোপ আছে। আমাদের এখানে কটা বাংলা ভাষার প্ল্যাটফর্ম আছে? আর হইচই ছাড়া বাকি যেগুলো আছে সেখানে কতই বা ভালো কাজ হচ্ছে, মানুষে কী বা দেখছে। আমাদের তো মানে হিন্দি প্রধান দেশ, সেখানে কেটার করছে, সেখানে অত টাকা বেশি লগ্নিও হচ্ছে, সেখানে অতগুলো চ্যানেলও আছে। কম্পেয়ার করলে তাহলে তোমাকে সব জিনিসটা কম্পেয়ার করতে হবে না, শুধু কন্টেন্ট নিয়ে আমি কেন কম্পেয়ার করব? স্বস্তিকার পরে একটানা অনেক দিন থাকা এবং নিরপেক্ষভাবে ভালো কাজ করা অভিনেত্রী কি কমে আসছে? একটা মানে অভিনেত্রী বলতে তো আমরা বুঝতাম যে একটানা অনেক দিন কাজ করছে, যেমন ঋতু করছে, আমি বলছি কথার কথা, সেটার মনে হচ্ছে কি সেটা আমরা একটু যেন কমে যাচ্ছে মনে হচ্ছে। কম? সেটা কেন হবে, কেন হচ্ছে? এই যে দাঁত কামড়ে পড়ে থাকার ধৈর্য কম, দাঁত কামড়ে কেনই বা পড়ে থাকবো সেটাও একটা আছে। বিকজ দেখো, এই যে আরও ভালো জীবনের হাতছানিটা কিন্তু আমাদের সামনে সর্বদাই থাকে। এখানে খেটে কিছুদিন খাটলাম, ভালো একটু নাম হলো, সব হলো, তারপরে যদি আমি যদি আর একটু বেটার লাইফ পেতে পারি, যেখানে আমাকে অ্যাকচুয়ালি এতটা খেটে মরতে হবে না, মানুষ হিসেবে আমি সেই অপশনটাই নেব, এটা স্বাভাবিক। আমার আরোটা করতে গিয়ে তো ছবির কাছে তারা যাচ্ছে না। না, ওটা করতে গেলে তো আরও ভালো অভিনয় করতে হবে, সেটার তো একটা অনুশীলন আছে, সেটা নিয়ে তোমাকে পড়ে থাকতে হবে। আমি তো অভিনয়টুকু ছাড়া আর কিছুই করি না। আমি যখন আমি শুটিং করি না, তখন আমি অন্যান্য অভিনেত্রীদের কাজ দেখি, এবং একবার না বারংবার দেখি, যাতে আমি সেখান থেকে কিছু নিজের জন্য নিয়ে রাখতে পারি, যেটা আমি আমার মতো করেই ব্যক্ত করব। কিন্তু আমাকে তো নিতে হবে কোথাও থেকে, শিখবোটা কোথায়? আমাকে তো শিখতে হবে কোথাও থেকে। আর এই যে একটা জিনিসই মন দিয়ে করব, সেটাও তো একটা ডিসিপ্লিন। মানে জিম যাব, আমি ডায়েট কন্ট্রোল করব, আমি একটা স্পেসিফিক ফিগার মেনটেন করব, এটা যেরকম ডিসিপ্লিন, আমি অভিনয়টা নিয়েই পড়ে থাকবো, সেটার কি করে ভালো আমি করতে পারি, সেটাও তো একটা ডিসিপ্লিন। মন দিয়ে যে কাজটা করব, আর সবসময় যেন আমার আজকের কাজটা, আমার এখনের কাজটা যেন আমার আগের কাজের থেকে ভালো হয়, এইটা আমার লক্ষ্য থাকতে হবে। মানে আমি তো ভগবানের দয়ায়, আমার বাবা মারও অনেক কৃপা যে আমি আজ অবধি কোনোদিনও শুনিনি, আমাকে কেউ বলেনি যে আপনার আগের কাজটা বেশি ভালো লেগেছিল। ওটা যেদিনকে আমি শুনবো, সেদিনকে আমাকে বুঝতে হবে যে ভাই, মানে প্লিজ আরও মানে ইউ রিয়েলি নিড টু সাবমিট ইউর সেলফ মোর। আই সাবমিট মাই সেলফ কমপ্লিটলি, কিন্তু একটা চরিত্র হয়ে ওঠার জন্য ওই সাবমিশনটাও খুব দরকার। আমি আরেকটা কথা জিজ্ঞেস করি, আজকের জন্যই আমার মনে হয়েছে যে এই নির্বাচনী ফল প্রকাশ হয়েছে, একটা অদ্ভুত বাতাবরণ দেখতে পাচ্ছি চারদিকে, সেটাও হয়তো ওই র্যাগিং এর মধ্যে। কোন সময় অদ্ভুত থাকে না বাতাবরণটা? এটা রাজনীতি নিয়ে সব সময় মনে হয় সবকিছুই অদ্ভুত হয়ে আছে। রাজনীতি নিয়ে বেশি এখন যা হয়, ট্রেন্ডিং তো এখন তো সব হয় এরকম। এটা কি বিনোদন দুনিয়ায় কিছু পড়বে? কি জানি, আমি কি একদমই জানি না গো, কারণ আমি তো স্বতঃস্ফূর্তভাবে কোনোদিনই মানে সেইভাবে রাজনীতি করিনি, লেখাইনি, রাজনীতি করিনি। কারণ চকলেট খেতে গিয়ে তোমার যা হয়েছিল, খাওনি বোধহয় নিয়েছি। এবার মানুষের মনে হয় যে সৌজন্যবোধ, ভদ্রতা, সভ্যতা সমস্ত কিছুই জলাঞ্জলি দিতে হবে। যদি মানে আমাকে যদি প্রমাণ করতে হয় যে আমি টিএমসির পক্ষে নয়, তাহলে আমাকে চিফ মিনিস্টারের সামনে আমার সমস্ত সভ্যতা, ভদ্রতা, শালীনতা সব ত্যাগ দিয়ে দেবো। আমার সামনে আমার রাজ্যের চিফ মিনিস্টার, তাকে আমার পছন্দ হোক না হোক, তার দলকে আমি পছন্দ করি না করি, তাকে আমি ভোট দিই না দিই, সে তো আমার রাজ্যের চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার। তার সামনে আমি তাকে হাত জোর করে নমস্কার করবো না? আমরা কি আমাদের বাড়ির বড়দের সঙ্গে দেখা হলে নমস্কার করি না? অনারেবল চিফ মিনিস্টারকে নমস্কার করেছিলাম, এটার মানুষের এটার জন্য আমাকে মানে অবভিয়াসলি প্রচুর গালাগাল মন্দ করলো, ট্রোল করলো, যাই করলো, কারণ তাদের কাছে মনে হয়েছিল যে এই ভদ্রতার দরকার নেই, কিন্তু সুইমিং পুলে নামতে গেলে আমাকে শাড়ি পরে নামতে হবে, এই ভদ্রতাটা দরকার। কি চমৎকার! এরা কারা? সো মানে এরা কারা এবং কেন? আমি যেরকম চিফ মিনিস্টারের সামনে আমি যেরকম
ভাবে হাত জোড় করেছি, আমি সেই একই মানসিকতা থেকে আমার কলাকুশলীরা যারা রাজনীতিতে নেমেছেন এবং যারা ভোটে বিজয়ী হয়েছেন, এবং আমি তো ভোটই দিতে পারিনি, তো মানুষই তো তাদেরকে জয়ী করেছে, এটা তো একটা গণতান্ত্রিক রাইট, তারা সেটা ব্যবহার করেছে, তারা ভোট দিয়েছে, জিতেছে মানুষ, তো আমি তাকে শুভেচ্ছা বার্তা পাঠাবো না? মানে কেনই বা পাঠাবো না? সেটা নিয়ে কার কি বলার আছে? না না, বলার তো আছেই। দেবের সঙ্গে ছবি দিলেই হচ্ছে আমি ওকে তেল মারছি, আমার না, সেটা ওটাকে ফেলে দিয়েছে বাইরে। আমার সঙ্গে দেবের প্রাইমারি সম্পর্ক হচ্ছে যে আমরা কলাকুশলী, আমরা কো অ্যাক্টর, আমরা একসঙ্গে কাজ করেছি, ওইটা পুরোই চলে গেছে, ওটা নেই, ওটার অস্তিত্ব নেই, ওটা ডিলিটেড। শুধুমাত্র অস্তিত্ব হচ্ছে যে দেব টিএমসির দলীয় প্রার্থী এবং আমি ওর সঙ্গে ছবি দিয়েছি, মানে এটার মধ্যে তৃণমূল রাজনীতি, আমি ভোটের টিকিট চাই, দাঁড়াবো, তেল মারছি, সো মানে কোন মানুষের সঙ্গে আমি তর্ক করতে যাবো বলো? আর কেনই বা করতে যাব? আমি কালকে আবার একটা দেবের সঙ্গে ছবি পোস্ট করে ওকে কংগ্রাচুলেট করবো, তারপরের দিন রচনাকে করবো, আমি প্ল্যানই করে রেখেছি যে আমি প্রত্যেক দিন আমার এক একজন আমার ইন্ডাস্ট্রির যারা জিতেছে সহকর্মী, হ্যাঁ, আর আমি তাদের সঙ্গে কাজ করি আর না করি, উই বিলং টু দ্য সেম ফ্রেটার্নিটি, সেটা আমার যেটা মনে হয়, সেটা বিজেপি থেকেও যদি কেউ জিততেন তুমি তাকেও বলতে করতাম, হ্যাঁ সেটাই নিশ্চয়ই করতাম। যদি তাকে আমি পছন্দ করি আমি নিশ্চয়ই করব, তাকে যদি আমি অপছন্দ করি আমি কখনোই করব না, সে যে দলেরই জিতুক না কেন, তাকে যদি আমার ভালো না লাগে আমি তাকে আমি শুভেচ্ছা কোনো সময় দেব না। আমাকে ভালো, আর আমার সায়নীকে আমার খুবই ভালো লাগে, আমার খুবই ভালো লাগে, আমি অভিনেত্রী হিসেবে ওকে পছন্দ করতাম, এত সুন্দর কথা বলে, নিজের মনে কি অনুভব করছি, মাথায় কি চলছে সেটা ব্যক্ত করাটা খুবই কঠিন। আমরা অর্ধেক সময় আর্টিকুলেট করতে পারি না, ইংরেজি বাংলা, মানে আমি তো এখন খুব একটা আমি মানে কি বলবো, একটা কনসিয়াস ডিসিশন নিয়েছি, এই দেখো দুটো ইংরেজি শব্দ বলে ফেললাম, আমি খুবই চেষ্টা করছি যাতে আমি যখন বাংলায় কথা বলবো আমি বেশিটা বাংলাতেই বলবো, আর যখন ইংরেজিতে কথা বলবো তখন পুরো সেন্টেন্সটা ইংরেজিতেই বলবো। আমি যেটা বলতে চাইছি উইচ ইজ লাইক আমার যেটা মনে হচ্ছে লাইক হোয়াটস গোয়িং অন ইন মাই হেড, এরকমভাবে আমি কথা বলবো না, এটা খুবই ভালো, মনে আমি একটু পেরেছি করতে, বিশেষ করে বাংলাটা নিয়ে আমার একটু দুর্বলতা আছে, মানে তুমি বাংলায় বললে লোকে আমার মনে হয় একটু বাংলায় কথা বলবে না, আমি সব তো মিক্স হয়ে গেছে না, আর ওই জন্য তুমি দেখো আমার যদি লেটেস্ট কয়েকটা পোস্ট তুমি দেখো, আমি কিন্তু বাংলাতেই লিখছি, কারণ আমি ঠিক করেছি এটা যে তুমি চমৎকার বাংলা লেখো, মানে এটা খুব সুবিধা, হ্যাঁ লিখতে গিয়ে তো মনে হচ্ছে যে ভালোই লিখি, তাহলে বাংলাতেই লিখি, অর্ধেক ইংরেজি অর্ধেক বাংলা করে কেন? তুমি সারা জীবন একাই থাকবে? একা মানে একা কেন থাকি, আমি বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে থাকি, সেটা দেখেছি। আমার সঙ্গে প্রায় 10-12 বছর পর শিলাজিতের দেখা হলো খুবই রিসেন্টলি, তো অনেক ছোটবেলাকার প্রেম, আর দেখা অনেক ছোটবেলাকার প্রেম, হ্যাঁ তখন আমার 21-22 বছর বয়স, তো এবং দেখা যখন হলো তখন প্রায় 14 বছর পর দেখা হলো, কথাটা ঠিক ওইখান থেকেই শুরু হলো, মানে মনেই হলো না যে এত বছর দেখা হয়নি, এতটা বয়স বেড়ে গেছে, আমাকে সমানেই বললো যে আরে তুই তো আমার কাছে ওই বয়সটাই আছিস, তো আমি অনেকটা সময় ছিলাম অ্যান্টেনাতে, মানে গান বাজনা হলো, আড্ডা মারলাম, ঠিক আছে। তোমার কখনো মনে হয়েছে যে তোমার জুটির দরকার ছিল ইন্ডাস্ট্রিতে? মানে জিতের সাথে আমি অনেকগুলো কাজ করেছি, বুম্বাদার সঙ্গেও অনেকগুলো কাজ করেছি, জুটি বলতে দেখো প্রসেনজিৎ ঋতুপর্ণা, প্রসেনজিৎ রচনা, ওই ছাড়া তো অ্যাকচুয়ালি আমরা ঠিক জুটি বলতে ঠিক মনেও পড়ে না, মানে অন্য কোনো জুটির সেইভাবে কি বলবো এস্টাবলিশডই হয়নি, না মানে আমি ওরকম অ্যাকচুয়ালি আমার কি দরকার ছিল, আমার কোনটা করলে ভালো হতো, ওইভাবে আমি আসলে প্ল্যানিংটাই করিনি, আমার কাছে যেরকম কাজ এসছে সেগুলো, আমার একটাই সবসময় লক্ষ্য ছিল যে আমার যেন অভিনয় করার জায়গাটা আমি পাই, ছোট চরিত্র হোক বড় চরিত্র হোক, মা হোক, আর
মানে এখন মা চরিত্র নিয়ে এত কথা মানুষে বলে, আমার 21 বছর 20 বছর বয়সে আমি 10 বছরের বাচ্চার মা করেছি। ওটা আমার কাছে কখনো ইম্পর্টেন্ট ছিল না যে আমার কোন বয়সে আমি কোন বয়সী চরিত্র করছি, আমি এত বছরের বাচ্চার মা কেন করব, হ্যাঁ আমি মাসি কেন করব, আমার চুল কেন পাকা চুল কেন থাকবে। গুলদস্তাতে তো আমি 55 বছরের মহিলা করেছিলাম, তাও আজকে থেকে 4 বছর আগে আমার তো মাথার চুল পাকা ছিল। 2016-তে অনুব্রত ভালো আছো করেছিলাম, মাথার চুল পাকা ছিল। আমার কাছে কোন চরিত্র আমি করছি সেটা আমি আগে কখনো করিনি, আমাকে মানুষ সেইভাবে আগে দেখেনি। আর ওখানে যেন আমার পারফরমেন্সে মানে আমার হাঁড়ি উল্টে আমার যেন পারফরমেন্সের জায়গা থাকে যে মানুষে আমাকে ওই কাজটাই মনে রাখবে। এই ফোকাসটা ছাড়া আমার আর কোনো ফোকাসই ছিল না জীবনে। অভিনয়টা আমার মতন আর কেউই করতে পারবে না ওই চরিত্রের জন্য। এইটুকু যদি আমি করে ফেলতে পারি নিজের জায়গায়, তো আমার সবসময় ওটাই মনে হয় যে আমি এমন ফাটিয়ে আমি অভিনয় করব, এমন রিয়েল এমন অথেন্টিক কাজ আমি করব যাতে এটা দেখে কোনোদিন কেউ না বলতে পারে যে অন্য কেউ করলে এটা বেশি ভালো করতো। ওই জায়গা আমি কাউকে দেব না, ওটা আমার একমাত্র জেদ। তুমি কখনো গান আর গাইবে না? বাবার সঙ্গে যে গিয়েছিলে, আজকে এইটার প্রশ্ন ছিল আমার। দুর্গাপুর জাংশন বলে একটা ছবি করছি, আচ্ছা, আমি আর বিক্রম, ওখানে আমি একটা রবীন্দ্রসঙ্গীত ওই মানে শর্টের সময় গিয়েছিলাম। আর আমাদের যে মিউজিক করছে ও আমাকে বলেছে যে না ওটা তুমি পুরোটা গিয়ে দাও। তো সেখানে রূপম ইসলাম গান গাইছেন, ইমন গান গাইছে। আমি বলছি বাবা ইমনও গান গাইছে ওখানে, আমাকে কেন বলছিস গাইতে? আমার এই ভাঙা গলা নিয়ে আমি কি গান গাইবো? কিন্তু আমার তোমাদের বাড়িতে একটা গানের পরিবেশ, বাবা তো খুব ভালো গান গাইতে। রবীন্দ্রসঙ্গীতটা হলে আমি তাও ভাবি যে আচ্ছা ঠিক আছে আমি পেরে যাবো। সো দেখি।